আজকের এই দিনটা জানি না মানে কিভাবে ব্যাখ্যা করা যায় বা কিভাবে বলা যায় বা কি বলা যায়, তার কারণ হচ্ছে এই রকম একটা দিনেও যে রাজনীতি হতে পারে এমন একজন মানুষকে নিয়ে, যার জন্য আমি কথা বলতে পারছি, আমি লিখতে পারছি, আমি বাংলা ভাষা সেই ভাষা সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান আহরণ করতে পারছি। বিদ্যাসাগরের কথা হচ্ছে আজ তার জন্মদিন, এবং এই দিনটা বাঙালিদের জন্য তাদের অন্তরের মণিকোঠায় এই মানুষটি যেভাবে স্থান করে নিয়েছেন সেই দিনটার জন্য আমি গর্বিত, আমি জানি আপনিও গর্বিত। কিন্তু ওই যে বললাম, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যেভাবে রাজনীতির শিকার আমাদের হতে হয় বা রাজার এই নীতিটার সঙ্গে আমাদের চলতে হয়, আজকের এই বিশেষ দিনটাও তার বাইরে নয়। কেন বলছি এ কথা? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলার নির্বাচন যত এগিয়ে আসবে তত বিভিন্ন ইস্যুকে সামনে রেখে এই ধরনের কিছু ইস্যুস তৈরি হবে যা নিয়ে আমাদের কথা বলতে হবে, যা নিয়ে আপনাদের শুনতে হবে, এবং যেগুলোকে সামনে রেখে পাথেয় করে আমাদের এগোতে হবে। হয়তো ভোট বাক্সে তার প্রভাবও পড়বে। 26-এর আগে বাঙালি আবেগের শান বিজেপি তৃণমূলের আবারও সেই প্রসঙ্গ উঠছে। কেন না, একদিকে যখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন বাংলায় একাধিক পুজো উদ্বোধনের জন্য, এমন একটা দিন আজ, অর্থাৎ বিদ্যাসাগর জন্মদিন, আজকে বিদ্যাসাগরের জন্মদিন, এবং এই দিনটায় যখন এই পুজো উদ্বোধন করছেন, বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন, তখন এই রাজ্যের শাসক দল তারা প্রশ্ন তুলছে সেদিন এই সম্মান এই শ্রদ্ধা কোথায় ছিল যখন তার নেতৃত্বে অর্থাৎ অমিত শাহের নেতৃত্বের কথা বলা হচ্ছে মূর্তি ভাঙা হলো বিদ্যাসাগরের। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকের সরাসরি আক্রমণ, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অন্যান্য নেতৃত্ব তারাও বেশ কিছু বক্তব্য রেখেছেন। আজকের এই বিশেষ দিনটা, আজকে যে মনীষীর জন্মদিন, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য রেখে আজকে আলোচনা শুরু করব। আমি আশা করব আজকে আমাদের সঙ্গে প্যানেলে যারা থাকবেন কোনো ব্যক্তিগত আক্রমণে আমরা কেউ যাব না। প্রথমে অমিত শাহ তিনি কি বলেছেন আজকে, এটা শোনাই আপনাদের, দেখুন। महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जय। न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे, तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। आज हृदयपूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूँ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জন্মদিবসে শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি এক্সপোস্টের মাধ্যমে তার এই শ্রদ্ধার্ঘ্য, এবং তৃণমূল কংগ্রেসের আজকের বিভিন্ন জায়গা আমরা সেই কর্মসূচি দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপোস্ট এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। বাংলার নবজাগরণের অগ্রদূত এই অভিধায় অভিহিত করা হচ্ছে। বাংলা সৌভাগ্য এমন একজন মানুষকে আমরা পেয়েছিলাম, তার কাছে আমরা বাংলা ভাষার বর্ণপরিচয় প্রথম পাঠ নিয়েছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই যে বললাম, রাজনীতি পিছু ছাড়ে না। এইরকম একজন মানুষকে নিয়ে, তার জন্মদিনকে নিয়ে কি তাহলে রাজনীতি করতেই হতো? এখানেও কি সেই ভোটটাই ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে? আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো এবং তাদের কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করব যে এখানেও বিদ্যাসাগর কি রাজনীতির শিকার হলেন। আমার সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওর বাইরে থেকে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টু দাকে স্বাগত জানাবো। প্রথমে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়, তন্ময় দাকে স্বাগত জানাই। রয়েছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রায়, ভাস্কর দাকে স্বাগত জানাই, এবং কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র, শক্তি দাকেও স্বাগত জানাই। শুরু করব অধ্যাপক মানুষ ঝন্টু বড়াইক। তিনি কিভাবে দেখছেন আজকের এই দিনটাকে, এবং আমার এই প্রশ্নটা ঝন্টুদা, যে কোথাও বিদ্যাসাগরও কি এই রাজনীতির মোড়কে চলে এলেন সামনে? সবার গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
প্রত্যেকেই কিন্তু তাদের জন্মদিনে এখানে রাজনৈতিক শিখণ্ডী পায়। শাসক বিরোধী যুযুধান দুটো গোষ্ঠী কিন্তু মানে সমান তালে এই রাজনীতিটা করে যায়। ঘৃণ রাজনীতি, আমি বলি পলিটিক্স অফ ডিসপ্লে, রাজনীতির কারবারিরা ডিসপ্লে রাজনীতিটা করবে, এটাই স্বাভাবিক। আনএথিক্যাল পলিটিক্যাল ডিসকোর্সে এটা আরো উত্তরোত্তর বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি জাতির মেরুদণ্ড যে মনীষীরা, তাদের নিয়ে যখন ঘৃণ রাজনীতিটা করেন, যেমন ধরে নাও আজকে তৃণমূল কংগ্রেস এই কথাগুলো বলছে, 2019 সালে মে মাসে অমিত শাহর নেতৃত্বে নাকি একদল লোক এসছে মূর্তিটা ভেঙেছে বিদ্যাসাগরের। আমরা অনেকেই জানি যে ওই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরে এক সদস্যের একটি কমিটি তৈরি হয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজও পর্যন্ত দেবারতী সেই মূর্তি ভাঙার সাথে কারা যুক্ত তাদের সুলুক সন্ধান পুলিশ করেনি, আলাপন বন্দ্যোপাধ্যায়ের কমিটি তার রিপোর্ট জমা দেয়নি, সিসিটিভির ফুটেজ জমা পড়েনি থানায়। তোমার প্রশ্নটা হচ্ছে তাহলে যারা বলছেন বিদ্যাসাগরের মূর্তি তারা বিজেপি বা অন্য দল ভেঙেছে, প্রশ্নটা হচ্ছে বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ, তাতে শান দেওয়ার জন্য বিদ্যাসাগরকে এই দিনটা আপনারা তুলে আনছেন। সেই দিনে অন্তত আপনারা এই প্রশ্নটা উত্তর দিন যে আচ্ছা ঝন্টুদা, একটা কথা জিজ্ঞাসা করি, বিদ্যাসাগরের মূর্তি যদি ভাঙা না হতো সেদিন, কে ভেঙেছে আমি সেই তর্কে যাচ্ছি না, যদি না ভাঙা হতো আজকে চর্চা হতো না? নিশ্চয়ই হতো। আমি বলছি বিদ্যাসাগরের জন্মদিন নিয়ে আজকে মানুষ, মানে আজকে আমরা সন্ধ্যাবেলা প্যানেল করতে বসতাম না, তা হয়তো করতাম না, কিন্তু এমন ডিসকোর্স তৈরি হয়। দেখো, যখন শাসক দলের, বিশেষ করে শাসক দলের বা বিরোধী, তাদের অন্তঃসার শূন্য রাজনীতিতে মানুষের কাছে মুখ দেখানোর জায়গাটা থাকে না, তখন এই ধরনের ডিসকোর্স তৈরি করে, নতুন নতুন পলিটিক্যাল ইস্যুগুলোকে সারফেসে তুলে পলিটিক্যাল ইস্যুতে আনে। তুমি কেন বলছি দেখো, সেটা একটা বিষয় ঝন্টুদা। আমি যেটা বলতে চাইছি, বিদ্যাসাগর আজকে, আমি ভারতবর্ষ বা পৃথিবীর কথা ছেড়ে দিচ্ছি, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। আজকে শিক্ষকরা রাস্তায় রয়েছেন, তো শিক্ষকরা রাস্তায় রয়েছেন। আমি সেখান থেকে জানতে চাইছি যে পশ্চিমবঙ্গের একেবারে উত্তর ভাগ থেকে একেবারে দক্ষিণ ভাগ পর্যন্ত বিদ্যাসাগরকে মনে রেখে চর্চা করা, তার বই পড়া, তার লেখা পড়া, এটা আমরা কতটা করছি, যতটা না চর্চা করছি তার মূর্তি ভাঙা নিয়ে। আমি এটা জিজ্ঞেস করছি আপনার কাছে। দেখো দেবারতী, একদম পরিষ্কার, ওই যে প্রশ্নটা তো ওখানে গিয়ে, মূর্তি ভাঙা নিয়ে চর্চাটা তখনই আমরা করব কারণ এই মনীষীর কৃতিত্বটাকে, তার কাজগুলোকে তো সার্বিকভাবে গ্রহণ করিনি। বামফ্রন্টের সময় বর্ণ পরিচয়টাকে প্রাইমারির থেকে তুলে দেওয়া হয়েছিল। তোমরা কি জানো তৃণমূলের সময় বর্ণ পরিচয় কিন্তু পড়ানো হয় না প্রাইমারিতে? অলদো প্রাইভেট স্কুলগুলো বর্ণ পরিচয় ওয়ান অফ দ্য বেস্ট মানে প্রাইমার, পৃথিবীর অন্যতম প্রাইমার বর্ণ পরিচয়, বাংলা ভাষায় সরকারি স্কুলে পড়ানো হয় না। বিদ্যাসাগরের নারী পোশাক নিয়ে এ রাজ্য সরকার কতটা কি করতে পেরেছে তুমি বলো? বেশ, বর্ণ পরিচয় সরকারি স্কুলে পড়ানো হয় না ঝন্টুদা বলছেন। আমি আসবো ভাস্করদার কাছে, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, যে কথা স্পষ্ট করে বলছেন অমিত শাহের ক্ষমা চাওয়া উচিত, বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চান, আপনার নেতৃত্বে মূর্তি ভাঙা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কি বলেছেন দেখুন। বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন। আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, আজকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী, জন্মদিবস, এবং তার সাথে হাইকোর্টের এই ফাপ্পড়, ক্ষমা চাওয়া উচিত। একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, আপনাদের সুমতি দিক, আপনাদের ভালো করুক, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল, এবং তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে। প্রশ্ন, আপনি এখানে এলেন না কেন? আপনি যখন সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে পুজো মণ্ডপ উদ্বোধন করলেন, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগর কলেজ কত দূর? গাড়িতে গেলে 7-8 মিনিট, 10 মিনিট, এর থেকে বেশি তো নয়। তো আপনার কাছে 10 মিনিট সময় নেই যে আপনি বিদ্যাসাগর কলেজে বা তার ভিটায় গিয়ে আপনার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। তার কারণ ওই যে বাংলা বিরোধী, মাথা নত করবো না। আরে ব্রিটিশদের মাথা নত করিয়েছিল বাংলার বিপ্লবীরা, আপনি কোন ছাড়? আপনার কাছে আছে কি? ইডি, সিবিআই আর কেন্দ্রীয় এজেন্সি, এই তো
যাদের সাথে মানুষের ভালোবাসা সমর্থন থাকে, হিন্দিতে একটা কথা আছে না, লোক বলকে আগে কুছ নেই টিকতা। মানুষের সমর্থন আর মানুষের জোরের কাছে কোনো জোর টেকে না। তাদের ক্ষমতা আছে, তারা প্রয়োগ করুক। আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়েছি, আগামী দিনও লড়বো। ভাস্করদার কাছে আসবো। বর্ণ পরিচয় সরকারি স্কুলে পড়ানো হচ্ছে না, সেখানে যখন অমিত শাহের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন বা মাল্যদান, তাকে সমালোচনা কি করে করে সরকার বা তৃণমূল কংগ্রেস দল। এবং আমি পাশাপাশি আরেকটা বিষয় জুড়ে দিই, সেটা হচ্ছে বাংলা অস্মিতা নিয়ে কথা হচ্ছে, বা হয়তো আগামী 26শে নির্বাচনে এটা একটা খুব বড় ফ্যাক্টর হতে চলেছে, সেই তার প্রেক্ষিতে আজকের এই দিনটা। অমিত শাহের কাছ থেকে বিদ্যাসাগরকে বুঝতে হচ্ছে, মানে বিশ্লেষণ করছেন, এর থেকে দুর্ভাগ্যের বাঙালিরা কিছু নেই। আরএসএসের শিক্ষিত নারী বিদ্বেষীদের ভাবধারায় রাজনীতি করেন। বিদ্যাসাগর নারী স্বাধীনতা, নারী মুক্তির কথা, আজকে সোনালী খাতুনের কথা মনে আসছে, যে সোনালী খাতুন অন্তঃসত্ত্ব অবস্থায় বারবার বলেছেন যে আমার বাড়ি বীরভূমে, বাংলাদেশে নয়। কোর্টের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তাকে ফেরত করানোর কথা বলেছে। আজকে বিদ্যাসাগরের কথা বলছে এরা, যারা নারীকে সম্মান দেয় না, যারা পুরনো দিনে ফিরে যেতে চায়, পর্দানসীন করে থাকতে চায়। বাংলা ভাষা সম্বন্ধে জানেন কি? বাংলা ভাষাটাকে ওরা বাংলাদেশি ভাষা বলছেন। সেই অমিত শাহ কলকাতার ওই বিদ্যাসাগরের মূর্তিতে মালাদান করছে, কলঙ্কিত করছে। বিদ্যাসাগরকে বিশ্লেষণ করবেন অমিত শাহ, বিজেপি, যে বিদ্যাসাগর বাংলার সমাজ সংস্কারক। আজকে সমাজ সংস্কারকের কোনো ভূমিকা বিজেপি দলের আছে? যে আরএসএসের ভাবধারায় বিচার করে, তারা রাজনীতি করে, সেই ভাবধারার সঙ্গে প্রগতিশীল সমাজ সংস্কারকের কোনো জায়গা নেই। সুতরাং বিদ্যাসাগরকে বিশ্লেষণ করার ক্ষেত্রে বিদ্যাসাগরকে আরও প্রাসঙ্গিক কেন আজকের দিনেও, সেটার জন্য আলোচনা হতে পারে। কিন্তু অমিত শাহের কি রাজনীতি, বাঙালিয়ানা দেখিয়ে নিজের বাঙালিয়ত্ব প্রুভ করার জন্য আদা আদা বাংলা হিন্দিতে কী সব বলেছেন টলেছেন, সেটা যদি আজকে আমরা এখানে আলোচনার মধ্যে তাকে বিশ্লেষণ করি, তাহলে বিদ্যাসাগরকে আমরা অসম্মান করছি। অমিত শাহ যে পোস্টও করেছেন আজকে, এক্সপোস্ট করেছেন, সেখানে করতে পারেন উনি করতে পারেন না, আমি সেটা বলছি না, আপনি বলছেন তাহলে এটা রাজনীতি হচ্ছে। রাজনীতি মানে উনি কে? বিদ্যাসাগরকে নিয়ে বিশ্লেষণ করছেন এবং বিদ্যাসাগরের ভাবধারা টাবধারা সব কথা বলছেন, হাস্যকর। না কেন কেন রাইট, ঠিকই বলেছেন। আচ্ছা, বাংলার কথা বলেছেন না, বিদ্যাসাগর তো বাঙালি। আপনি যে বললেন কিছুক্ষণ আগে প্রতিবেদনে যে আমরা যে বাংলা ভাষাটা বলছি, অক্ষর জ্ঞান হয়েছে, যে অক্ষরটা শিখছি বিদ্যাসাগরের জন্য। এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে চালানো সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বিদ্যাসাগরকে বিশ্লেষণ করছেন। মানে ব্যাপারটা আমি আপনাকে বলছি, একটা শিক্ষাবিদ হতে পারে, শিক্ষিত লোক হতে পারে, কিন্তু মানে বিদ্যাসাগরকে বিশ্লেষণ করার স্পর্ধা আমরা মেনে নিতে পারছি না। আর একটা কথা বলছি, 2019 সালে বলুন উনি যে উনার মিছিল থেকে ওই কোথায় কে কি বলছিল যে উনার মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়নি। আজকে বিদ্যাসাগরের ওই অবস্থাতেই রয়েছে। আজকের দিনে বিদ্যাসাগরের কাছে তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নির্বাচনের কথা বলে আমি বাংলার লোক, বাঙালির কাছের লোক, এটা প্রমাণ করার জন্য অমিত শাহের আজকে আসা এখানে। যে অমিত শাহ বারবার বলছি আপনাকে বাঙালি বিদ্বেষী, সেই দলের কিন্তু প্রতিনিধি, এবং এটাকেই আজকে বাংলার গর্বের দিন। 10,000 বছরে এরকম সন্তান জন্মায় না, এই সুসন্তান 1820 সালে জন্ম, 1891 সালে মৃত্যু। বাংলা সাহিত্যে, বাংলা জনজীবনে বিধবা বিবাহ প্রচলনে, আজকে বলুন আমি আপনাকে চ্যালেঞ্জ যাচ্ছি, আরএসএস কি বিধবা বিবাহের পক্ষে ছিল? আরএসএস আর নারী স্বাধীনতা, আরএসএস বিধবা বিবাহের পক্ষে ছিল, বলতে হবে এটা। আর এই একটা কথা বলে শেষ করবো। মানে আমি বলতে চাইছি, যে ভাবধারার সঙ্গে বিদ্যাসাগরের সমাজ সংস্কারের ভাবধারা, সেই ভাবধারার সঙ্গে মনুবাদী সমাজের যার কথা বলে আরএসএস, তার সঙ্গে মিল কোথায়? কোন জায়গায় আপনি বিদ্যাসাগরকে বিশ্লেষণ করছেন? রাজনীতি করতে এসছেন বাঙালি কাছে মানুষ বলে। আমাদের সকলকে এটা ধিক্কার জানানো উচিত এই অমিত শাহের এই ঘৃণ্য। আমি সময় নষ্ট করবো না, সরাসরি তন্ময়দার কাছে। আরএসএস বিধবা বিবাহের পক্ষে ছিল। আচ্ছা, আমি একটা প্রথমে কথা বলি দেবারতী, পরপর আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি।
একটা হচ্ছে দেখুন বিদ্যাসাগর নিয়ে কথা হচ্ছে, এই বিদ্যাসাগর নিয়ে কথা বলার একটাই কারণ হচ্ছে যে 2019 সালে নির্বাচনের আগে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো কারণ বিজেপিকে দোষ দিয়ে যাতে ভোটে ফায়দা পাওয়া যায়। এই জন্যে বলছি যে তারপরে দেখুন 5 জনের কমিটি হয়েছে যেটা হচ্ছে বলছিলেন, এবং সেই কমিটি রিপোর্ট দেয়নি। শুধু তাই নয়, আর 6 বছর হয়ে গেছে, 16 জন গ্রেপ্তার হয়েছিল, তারা বেল পেয়ে গেছে। 6 বছরে এই সরকার চার্জশিট পর্যন্ত দিতে পারেনি। তখন হচ্ছে পুলিশ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কি জানেন, ওই সিসিটিভি ফুটেজটা সামনে আসলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মানুষ জেনে যাবে যে তৃণমূল কিভাবে নোংরা রাজনীতি করে বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ভেঙেছে। তাহলে আপনারা হচ্ছে সেই ফুটেজটা নিয়ে আসুন সামনে, কোর্টে জমা করুন। আপনাদের কাছে কোনো এরকম প্রামাণ্য কিছু আছে? মানে আপনারা কিসের ভিত্তিতে এই দেখুন, আমরা বলছি তা আমাদের কেউ ভাঙেনি, তাহলে আমরা কি করে প্রমাণ দেব? সেটাই তো বলছি, মানে প্রমাণ তদন্তকারী সংস্থার দায়িত্ব প্রমাণটা নিয়ে আসা, কারণ তারা বলছে যে বিজেপিরা ভেঙেছে, তারা বিজেপিদের অ্যারেস্ট করছে। এবার আপনি বুঝে দেখুন আইনটা, আপনাকে যদি কেউ অ্যারেস্ট করে, তো আমি যদি অ্যারেস্ট করি, আমি পুলিশ হয়ে, তো প্রমাণটা দেওয়ার দায়িত্ব আমার, তো যে আপনি অন্যায় করেছেন। তো সেই প্রমাণ আনছে না কেন? কারণ এই জন্য যে তারা ভেঙেছিল রাজনীতির উদ্দেশ্যে, তারা ভেঙেছিল ভোটের উদ্দেশ্যে। এবার আমি বলেছি, দেখুন আমার একটু সময় দেবেন দেবারতী। বিদ্যাসাগর যে সময়ে বাংলার রেনেসা এনেছিলেন, তার সাথে রাজা রামমোহন রায় বা আরো অন্যরা আছেন, তিনি হচ্ছেন বাল্য বিবাহের বিরুদ্ধে ছিলেন, তিনি বিধবা বিবাহের পক্ষে ছিলেন। আজকে সেই পশ্চিম বাংলায় বাল্য বিবাহ ভারতবর্ষে প্রথম 6.3%, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। আজকে বিদ্যাসাগরের নাম যদি তৃণমূল বলে, বিদ্যাসাগরের আত্মাটা পর্যন্ত অশান্ত হয়ে রয়েছে, তার আত্মাটা শান্তি পাচ্ছে না, কারণ সেই বাংলায় বাল্য বিবাহে এখন পশ্চিমবঙ্গ প্রথম, তারা হচ্ছে এগিয়ে বাংলা করে রেখেছে। এবার আপনাকে আমি বলছি, কথা হচ্ছে বর্ণ পরিচয় নিয়ে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আমরা পড়েছি, এখন যদি পড়ানো না হচ্ছে সেটা অন্য কথা। আমরা পড়েছি, বাংলা ভাষা শিখেছি, আজকে প্রাইমারি স্কুলে পড়েছি। আজকে 2012 সাল আর 2022 সাল, এই 10 বছরে এই পশ্চিমবঙ্গে 7018টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আজকে আপনারা জানেন, স্কুলে হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছিল যে 30 জন পড়ুয়া প্রতি 1 জন শিক্ষক থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে 70 জন প্রতি 1 জন শিক্ষক, তার মানে এখন যা শিক্ষক আছে তার দ্বিগুণের বেশি শিক্ষক নিয়োগ করতে হবে। উল্টে শিক্ষকরা কমে যাচ্ছে, শিক্ষকরা রাস্তায় বসে আছে, শিক্ষকের কোনো নিয়োগ নেই, তারা হচ্ছে শিক্ষাটাকে শেষ করে দিয়েছে। তারা বিদ্যাসাগরের কথা বলে, আজকে বিদ্যাসাগরের কথা বলা তাদেরকে পাপ, বিদ্যাসাগরের আত্মা শান্তি পাচ্ছে না। এবার আপনি যেটা বললেন, আপনি বললেন RSS এর কথা, আমি সেই উত্তর দেবো। আজকে দেখুন, একটু টিভিতে কথা বলতে আসলে একটু জ্ঞান গম্ভী নিয়ে আসতে হয়, না হলে টিভিতে আসতে নেই। আজকে বিদ্যাসাগর যখন হচ্ছে বিবাহ বিরোধ প্রবর্তন করেছিলেন, সেটা তিনি ব্রিটিশদের বলেছিলেন, তারপরে ব্রিটিশরা তাকে অনুমতি দিয়েছিল। আজকে বিদ্যাসাগরের জন্ম হয়েছে 1820 সালে, তার মৃত্যু হয়েছে 1891 সালে। RSS এর জন্মই হয়নি তখন, RSS এর জন্ম হয়েছে 1925 সালে। তো সেই RSS তখন হচ্ছে ভারতবর্ষে বিবাহ শুরু হয়ে গেছে, বিধবারা বিবাহ করতে পারবে, ব্রিটিশরা সেই আইন এনে দিয়েছে। তাহলে সেখানে RSS কে জানা হচ্ছে কেন? এগুলো মাথার মধ্যে কিছু থাকবে তো, অন্তত একটুখানি জ্ঞান নিয়ে আসতে হবে তো। RSS এখন সমর্থন করে? এখন RSS সমর্থন তো করেই, উল্টে হচ্ছে দেশে তো আছে। আচ্ছা, দেশে তো তখন ছিল। আমি শক্তিদার কাছে আসি, আমি তারপরে আসবো ভাস্করের কাছে। বিদ্যাসাগর মারা গিয়েছেন 1891, হ্যাঁ বুঝতে পেরেছি, আগে তিনি করে গিয়েছেন। না ঠিক আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, উত্তরটা নিয়ে নি শক্তিদা, আমি আসছি শক্তিদা, প্লিজ ধর্মদা একটু শুনে নি দাদা প্লিজ শুনবে। তারা হচ্ছে তৃণমূলের আমি আমার আপনার কাছে সুযোগ দেবো, প্লিজ একটু শুনে নি ভাস্করদার উত্তরটা, একদম 30 সেকেন্ড দাদা। মহাত্মা গান্ধীকে খুন করেছে, তারা আবার কথা বলবে? আমি আপনাকে আর কথা বলি, আমরা বলছি যে ভাবধারা, RSS এর ভাবধারা হচ্ছে মনুবাদী সমাজের যে ভাবধারা, সেই ভাবধারায় নারীর অবস্থান ঘরের ভেতরে, নারীর মুক্তির কথা বলে না RSS।
আরএসএস এর নারী বাহিনী আছে, আপনি কি বলতে দিচ্ছেন? দুর্গা বাহিনীর কথা বলেছেন, আমাকে বলতে হবে। ভাস্করটাই বলেছেন দুর্গা বাহিনীর কথা, দুর্গা বাহিনী আছে সেটা বলেছি, আচ্ছা, কিন্তু একটু আমি বলতে সংক্ষেপে চাইছি হ্যাঁ। যে এই মনুবাদী সমাজে যারা আরএসএস এর পক্ষে, তারা বলেছেন অধিক সন্তান উৎপাদন করার কথা বলেছেন। আপনাদের যে ভাবধারা, আরএসএস এর ভাবধারায় দীক্ষিত মানুষের সঙ্গে যে প্রগতিশীল মানসিকতা বিদ্যাসাগরের সমাজ ব্যবস্থার মধ্যে আছে, সেটা ভাবধারাটা দুটো মেলে না। পশ্চিমবঙ্গে বাল্য বিবাহ, আমি শক্তিদার কাছে আসি, প্লিজ একটু শক্তিদার কাছে আসি। শক্তিদা, এই যে একটা অভিযোগ এখানে উঠলো যে বাংলা স্কুলে, মানে সরকারি স্কুলে বাংলা বর্ণপরিচয় পড়ানো হচ্ছে না, আবার এরকম একটা অভিযোগও তো আমরা শুনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজেপি শাসিত রাজ্যের পাঠ্য থেকে বাদ দেওয়া হচ্ছে। দেখো, এবার আলোচনা বিষয়বস্তু ছিল বিদ্যাসাগর নিয়ে, সেখানে পরিসংখ্যান দিয়ে রাস্তায় শিক্ষকরা আছে না আছে সেটা পরের কথা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেই সময় দাঁড়িয়ে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের জন্য আন্দোলন করেছিলেন। তিনি নবজাগরণের প্রতীক। শুধু বিদ্যাসাগর নয়, আজ ডক্টর মনমোহন সিংয়েরও জন্মদিন। একটা কথা খুব পরিষ্কারভাবে জানা দরকার যে বর্ণপরিচয়, আমরা যারা 40-50 বছর বয়সের ঊর্ধ্বে, আমরা বর্ণপরিচয় পড়েই আমরা শিখেছি বর্ণটা। আজকে বাংলা ভাষা, আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এ কথা অনস্বীকার্য। এবং একটা কথা আলোচনার মধ্যে এসেই যাচ্ছে যে বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি কেন হবে। আমি বলি যে আজ থেকে ঠিক 6 বছর আগে এই স্বরাষ্ট্রমন্ত্রী এরকম একটা নির্বাচনকে কেন্দ্র করে যখন এলেন, ঠিক বিদ্যাসাগর কলেজ ওখানে মূর্তিটা ভাঙা হলো। একটা কমিটি তৈরি হয়েছিল। কমিটি তৈরি হওয়ার পর আজও পর্যন্ত পুলিশ কখনো বিচার করে না, বিচারটা করে কোর্ট ভার্ডিক্ট দেয়। সেখানে কোর্টকে এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা বেল হয়েছিলেন। এটা সারা ভারতবর্ষব্যাপী মানুষ জানে। তা বিদ্যাসাগর আমাদের কাছে প্রণম্য, বাঙালি সমাজের কাছে নয়, সারা ভারতবর্ষের কাছে। এবং সেই সময় যে রেনেসা বলা হয়, রাজা রামমোহন রায়, তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, আর বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। আজকে অক্ষরের যে বর্ণ পরিচয়, এটা আমরা 100 বার পড়েছি এবং আমরা কৃতজ্ঞ। আজকে আপনি প্রথমেই যেটা দেখালেন, অমিত শাহর একটা ভার্ডিক্ট দেখালেন, অভিষেকের একটা ভার্ডিক্ট দেখালেন। আমার কথা হচ্ছে একটাই, বিদ্যাসাগরের মতো প্রণম্য ব্যক্তিত্বকে নিয়ে যখন রাজনীতি হয়, লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায়। আপনারা মানছেন রাজনীতি হচ্ছে? ডেফিনেটলি। এই যে আজকে বাঙালি রশ্মিতা, একটা কথা হচ্ছে, আরে বাংলা আমার ভাষা, এই ভাষা আমি মা বলতে শিখেছি। সুতরাং পরিসংখ্যান দেব 6.3% বাল্যবিবাহ পশ্চিমবাংলায়, এটাই শেষ কথা নয়। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রবীন্দ্রনাথকে বাদ দেওয়ারও চক্রান্ত হয়, যিনি ছিলেন আমাদের জনগণ মন অধিনায়কের স্রষ্টা। আজকে বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহন, এরা বাঙালি সমাজের একটা গর্ব। সেই বিদ্যাসাগরকে নিয়ে যখন কোনো রকম বিতর্ক তৈরি হয়, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। না, বিতর্কটা এখানে বিদ্যাসাগরকে নিয়ে তৈরি হয়েছে কতটা জানি না, কিন্তু একটা বিতর্ক এখানে তৈরি হতেই পারে, যেটা আমি বিরতির পর ফিরে এসে দেখাবো আপনাদের। সেটা হচ্ছে রাহুল সিনহার একটা বক্তব্য শোনাবো, আমি আসছি, শোনাবো শক্তিদা। যে বাংলা একদিন শিক্ষায় জগৎ সেরা ছিল, বিশ্ব সেরা ছিল, সংস্কৃতিতে একটা বিশ্বে অনন্য অবস্থায় ছিল, শিল্প বাণিজ্য সব দিক দিয়ে বাংলার অগ্রগতি ছিল, সেই বাংলাকে আজকে সবার পেছনে এনে দাঁড় করিয়েছে সিপিএম আর তারপরে তৃণমূল কংগ্রেস। অতএব বাংলার মান মর্যাদা তো ওরাই শেষ করে দিয়েছে। আজকে বিদ্যাসাগরের প্রতি দয়া দেখাচ্ছে, বিদ্যাসাগরের প্রতি প্রেম দেখাচ্ছে। যে বিদ্যাসাগর সহজ পাঠ আবিষ্কার করলো, ভাষা আবিষ্কার করলো, সেই বিদ্যাসাগরের রাজ্যে শিক্ষকরা যোগ্যতা থাকা সত্ত্বেও ফুটপাতে বসে আছে। তারা এই পুজোর সময় ফুটপাতে বসে তারা প্রতিরোধ করছে। স্লিপ অফ টাং কিনা জানি না, কিন্তু সহজ পাঠ আমরা কোনো এরকম সহজ পাঠ করিনি যেটা বিদ্যাসাগর লিখেছেন। যাই হোক, জন্টুদা পড়েছেন? না, মানে দেবারতী আশ্চর্য হই যে
মানে এই রাজনীতিবিদরা যাদের দেখে আমাদের সমাজের আমরা এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাই শুরুতে বলতে চাইছিলাম, মানে আমি এটাই বলতে চাইছিলাম। দেবারতী, একটা কথা যে এই রাজ্যের বাঙালির মানে আজকে যে বাঙালির মসিহা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীকেও আমি বলতে শুনেছিলাম ওপেন প্রেসে যে বিদ্যাসাগর মাইলস্টোন আবিষ্কার করেছিল। মাইল MILE মাইল, এই ইউনিটটা নাকি বিদ্যাসাগর আবিষ্কার করেছিল। আমরা আশ্চর্য হই এই মনীষীদের নিয়ে বাঙালি পলিটিশিয়ানরা কবেই ছেলে খেলামি কথাবার্তাগুলো বন্ধ করবে। আর যদি মুখের থেকে বেরিয়ে গিয়ে থাকে ক্ষমা চান আপনারা। আজ অব্দি রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা এই বিরোধী নেতারা একটা ক্ষমা চেয়েছে? এই যে এত বড়, এটা নিঘাত একটা ভুল নয় যে ভারতী, ঐতিহাসিক ভুল, অমার্জনীয় ভুল। সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল শিশু মনস্তত্ত্বের উপরে ভিত্তি করে। 29 বছর লেগেছিল সহজ পাঠ লিখতে। যে রবীন্দ্রনাথ ঠাকুর পালকিতে বসে বসে কবিতা, ছড়া, উপন্যাস লিখতেন, কয়েক ঘন্টার মধ্যে বড় বড় উপন্যাস, সেই সহজ পাঠ লিখতে রবীন্দ্রনাথ ঠাকুর 29 বছর সময় লেগেছিল। কেন? কারণ শিশু সাহিত্য নিয়ে, শিশু মনস্তত্ত্ব নিয়ে কাজ করা তো সোজা নয়। যে বিদ্যাসাগর পৃথিবীর সর্বোচ্চ প্রাইম আবিষ্কার করেছিল, এই বাঙালিদের শাসক তৃণমূল যারা কথায় কথায় বাঙালি অস্মিতার কথা বলে, তারা বাংলা ভাষা, সংস্কৃতি, বাংলা শিক্ষা থেকে কোথায় নিয়ে গেছে? বিদ্যাসাগর শিক্ষার রাষ্ট্রায়ত্তকরণ চেয়েছিল, আর তৃণমূলের নেতৃত্বে আজকে রাষ্ট্রায়ত্ত শিক্ষা ধ্বংস হয়ে গেছে। শেষ জানো তোমরা যে এ রাজ্যে প্রাথমিক স্তরে 75% ছাত্র অ আ ক খ লিখতে পারে না। এটা আমার তথ্য নয়, রাজ্যের তথ্য। কারা বিদ্যাসাগরের কথা বলছে? কারা বিদ্যাসাগরের কথা বলছে? ইউডায়াসের রিপোর্ট কি বলছে? সেখানে রেফার করছি। ইউডায়াসের রিপোর্ট বলছে 1000 ছাত্র পিছু একজন শিক্ষক নেই পশ্চিমবঙ্গে। 1000 ছাত্র পিছু একজন শিক্ষক নেই বহু জায়গায় গড়ে। আমার কথা নয়, ইউডায়াসের রিপোর্ট, এখনই নেট থেকে দেখে নিতে পারো তোমরা। প্রশ্নটা হচ্ছে সবাই রাজনীতির কথা বলে, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রাজনৈতিক পরপারের এরা করে, শিকন্ডি করে, বিদ্যাসাগরকে করছে, রামমোহনকে করেছে, বহুদিন ধরে বিবেকানন্দ ভোট রাজনৈতিক শিকার হয়েছে। এই রাজনীতি চলতে থাকবে বাঙালি মনীষীদের নিয়ে, এটা বন্ধ হওয়া উচিত। এই যে অবমূল্যায়ন হচ্ছে, বিদ্যাসাগরকে তৃণমূল ভালোবাসে, বিদ্যাসাগরকে বিজেপি ভালোবাসে, সিপিএম ভালোবাসতো না, এরা ভোট বৈতরণী কাটতে বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দকে ব্যবহার করছে। এটা তো মারাত্মক অভিযোগ জন্টুদার। একে একে একটু উত্তর নেব, তিনজনই রয়েছেন এখানে। যাই হোক, ভাস্কর থেকে দিয়ে শুরু করি। ভালোবাসা বা শ্রদ্ধা, মানে আমি যদি ভালোবাসাটাকে শ্রদ্ধা এই শব্দে ট্রান্সফার করতে চাই, তাহলে কোনো রাজনৈতিক দলই এই যে মনীষীদেরকে শ্রদ্ধা জানানো বা ইত্যাদি যেগুলো করা হয় বা হয়ে থাকে বলে আমরা দেখি, সেটা ভোট রাজনীতির জন্যই করে থাকে। চন্টুদার কথা অনুযায়ী, চন্টুদার মানে ভাবনাটার উপর জবাব দিতে হবে, এতটা খারাপ অবস্থা হয়েছে আমাদের। আচ্ছা, আপনি দেখুন একটা কথা বলি, চন্টুদা কি বললেন টললেন, বিদ্যাসাগর নিয়ে কি বললেন, আমার তাতে ইন্টারেস্ট নেই। ইস্যুটা কি, আমরা বাংলার মনীষীদের রাজনীতিতে ব্যবহার করছি কিনা, এটাই তো। বিদ্যাসাগরকে ব্যবহার করছে কেন বিজেপি, আমি এই উত্তরটা দেব যে কারণ হচ্ছে বাঙালি অস্মিতা এবং বাঙালিয়ানাকে আঁকড়ে ধরার জন্য বিজেপি দেখলো যে রামের সংস্কৃতিটা এখানে চালাবেন যাবে না, সেই জন্য নূতন দেখলাম যখন এই সভাপতি হলেন তিনি কালী ঠাকুর। আপনি এই কথাটা বললেন বলে আমার জাস্ট জানতে ইচ্ছা করছে আপনার কাছে, এটা যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়, আপনি যখন রামের প্রসঙ্গ তুললেন বলে আমি বলছি, রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়, আমি আপনার কাছেই থাকবো, আপনি বলবেন। তো সেই সময় কিছু লেখা পড়ছিলাম, তো সেখানে দেখলাম এই যে হাওড়ার রামরাজাতলা বলুন বা রাম দিয়ে, মানে আমি বলছি রাম শব্দকে ব্যবহার করে এই বাংলায় যে যে জায়গার নাম রয়েছে, জায়গা সেগুলো আমি সেটা বলি না, রামের যদি সেখানে প্রভাব না থাকে, আমি বলেছি সে থাকতে পারে, আমি বলছি যে রামের নামটাকে রাজনীতিতে বাংলায় ব্যবহার করার চেষ্টাটা ব্যর্থ হওয়ার পরে আমরা দেখলাম জয় মা কালী, মা কালীকে নিয়ে তারা একটা যা কিছু করলেন, এই নতুন যে সভাপতি হলেন, আমরা প্রথম শুনলাম জয় মা কালী। আপনি কি শুনেছিলেন জয় শ্রীরাম বাদ দিয়ে অন্য কোনো ভগবানের নাম বিজেপির মঞ্চ থেকে বাংলায়? আমরা কেউ শুনি। দেখুন এবারে কিন্তু এসেছেন, ওখানে কিন্তু জয় শ্রীরামটা উচ্চারণ করেনি। বাঙালি অস্মিতা, বাঙালি সেন্টিমেন্ট, বাংলার যা কাজ পছন্দের, সেটার মধ্যে তারা ঢুকতে চাইছেন, সেখানেই ঢুকতে চাইছেন বিদ্যাসাগরের কাছে। আপনাকে একটা বলি, আমি কেন বলছি, বিজেপির যা কালচার, বিজেপির যা রাজনীতি, তার সঙ্গে এই মনীষীদের কোনো জায়গা নেই। কেন?
তার কারণ যে স্বাধীনতা কথা বলে, যে নারীর স্বাধীনতার কথা বলেছেন, যে নারী শিক্ষার কথা বলেছে, যা বাংলার যা কিছু বলেছেন, সেই রাজনীতি তো বিজেপি করতে পারে না, কিন্তু সেটা ছোঁয়ার চেষ্টা করছে। আর তৃণমূল আদ্যান্ত একটি বাংলার পক্ষের দল। তৃণমূলের সমর্থকরা বাঙালি। আমি একটা এক সেকেন্ড এটা বলে শেষ করে কমপ্লিট করে দিতে একটু আপনার এই জায়গাটাতে বাংলার অস্মিতা, রবীন্দ্রনাথকে বলুন কি রামমোহন বলুন কি বিদ্যাসাগর বলুন, সেটাকে নূতন করে তৃণমূলের আর ব্যবহার করার জায়গায় তৃণমূল নেই। তৃণমূল সম্পৃক্ত। বিজেপি এটা ধরতে চাইছে আগামী দিনে 2026-এর ভোটের কথা চিন্তা করে, সে গুড়ে বালি, সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। আচ্ছা, আপনি বলছেন এইটা এখানে চলবে না, সোজা কথা চলবে না, মানুষ জানে, মানুষ নেবে না, প্রত্যাখ্যান করবে। মানে অমিত শাহ যদি বিদ্যাসাগরের সম্পর্কে বলতে পারে, আমি সেটাই বলছি, আমি আসবো, তন্ময়দের কাছে আসবো, ডেফিনেটলি আসবো। কিন্তু ধরুন এই যে আমরা যেটা বলে থাকি সাধারণত যে এই রাজনীতিটা গোবলয়ের রাজনীতি, বিজেপি দলটা ওই গোবলয়ের চলবে না তো। না, আমি শেষ করিনি। আমি বলছি এই দলটা ওখানেই থাকুক, এর থেকে বাইরে বেরোনোর দরকার নেই। মানে এটা আপনাদের ভার্সন, আমি যদি ধরে নিই, যদি তৃণমূল কংগ্রেস কোনোদিন উত্তরপ্রদেশ যায় ক্ষমতা দখল করতে, যদি তৃণমূল কংগ্রেস কোনোদিন দিল্লি যায়, আমি আপনাকে কি বলছি, ওখানকার মানুষের সঙ্গে মিশতে গেলে দাদা, ওখানকার মানুষের সঙ্গে মিশতে গেলে তাদের সমস্ত সংস্কৃতিকে অ্যাকসেপ্ট করতে হবে তৃণমূল। কিন্তু বিজেপি বলুন, এই প্রথম বিজেপি কবে থেকে বাংলার সঙ্গে সম্পৃক্ত হয়েছে আপনি বলুন। না, চেষ্টা করবে না তাহলে না, আগে চেষ্টা করছে না, মেনে নিন যে বিজেপি এই প্রথম বাংলার সঙ্গে নিজেদেরকে মেলাতে চাইছে, বাংলার সংস্কৃতির সঙ্গে মেলানোর চেষ্টা করছে, এটা মেনে নিন। তাহলে এই মানার জায়গা থেকেই বিদ্যাসাগরের সম্পর্কে কথা বলা, সেই কারণেই কি রাহুল সিনহার ভুল হয়ে যাচ্ছে? রাহুল সিনহা কি বললেন, বিদ্যাসাগর নিয়ে কি বলবেন? দেখো, সহজ পাঠ নিয়ে শিক্ষা লাভ করার জন্য কেউ রাহুল সিনহাকে বক্তব্য শুনবে না। আমরা জানি বাংলাকে, বাংলার সংস্কৃতিটা কি, বাংলার সংস্কৃতির জন্য কারা আছে, কারা। দেখুন, আমাকে একটু সময় দেবেন দেবারতী, অনেকগুলো প্রশ্ন উঠছে তো। বিজেপির জন্ম হয়ে ইতিহাসটা জানতে হবে। আবার আমি বললাম যে না এসে এখানে আসতে নেই, মানুষকে ভুল বলতে নেই। বিজেপি জন্ম হয়েছে ভারতীয় জনসংঘ থেকে। ভারতীয় জনসংঘে কে তৈরি করেছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন বাঙালি। এবার ভারতীয় জনসংঘ যখন 1952 সালে দেশের প্রথম নির্বাচন লড়ে, 6 মাসের পার্টি, সেটা যে ইলেকশনে কংগ্রেস প্রচুর ভালো ফল করেছিল, 3টি লোকসভায় আসন পেয়েছিল ভারতবর্ষে, তার মধ্যে 2টি ছিল পশ্চিমবঙ্গে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে সাউথ কলকাতা আসনে জিতেছিল। এবং যদি হচ্ছে বিজেপির রুট থাকে সেটা এই পশ্চিমবঙ্গে। তারপরে হচ্ছে কিছু শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সাথে মৃত্যু হয়েছে, তারপরে সেই লিডারশিপটা চলে গেছিল, সেই জন্য বিজেপি পশ্চিমবঙ্গে পিছিয়ে গিয়েছিল। কিন্তু আজকে আপনি জেনে রাখবেন, ইতিহাস বলছে যে বিজেপির রুট হচ্ছে পশ্চিমবঙ্গে। এবার আপনার দ্বিতীয় উত্তর দিই যে দেখুন, একটা হচ্ছে কথা হচ্ছে যে বিজেপি রামকেও ভগবান বলে মানে, বিজেপি মা কালীকেও ভগবান বলে মানে, মা দুর্গাকেও ভগবান বলে মানে, কিন্তু তৃণমূলের মতো পড়ে, তৃণমূলের মতন হিন্দু বিরোধী দল নয়। আজকে যে দলের সাংসদ বলে মা কালী নাকি মদ গ্রহণ করেন, যে দলের আরেকজন সাংসদ হয়েছেন এখন, তাদের নেত্রী ছিলেন মহাদেবের উপরে কন্ডম পরান, আর যে দলের নেত্রী বলেন যে কুম্ভ মেলা হচ্ছে গন্ধা, হচ্ছে মৃত্যুকুম্ভ, যে দলের নেত্রী বলে হিন্দু ধর্ম গন্ডা ধর্ম, সেই দলের হিন্দু ধর্মের কথা না বলা উচিত। এরা হচ্ছে হিন্দু বিরোধী দল। বেশ, শক্তিদার কাছে আসি, প্লিজ শক্তিদার কাছে আসি। আমি শক্তিদার যেটা জানতে চাইবো এখানে, সরস্বতী পুজো করতে গেলে দাঁড়াও, সোনা টুনি নয়, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। একটু সবাই বলুক প্লিজ। শক্তিদার কাছে আসি। শক্তিদা, এই মুহূর্তে এই রাজ্যের মানে বিরোধী দল, মুখ্য বিরোধী দল হচ্ছে বিজেপি। আপনারা সেই জায়গা, মানে তালিকার, মানে আমি যদি আসনের নিরিখে ধরি তাহলে আপনারা সেকেন্ড পজিশনে রয়েছেন বিরোধিতার ক্ষেত্রে, কিন্তু অনেক রাজ্যে আপনারা শাসক, অনেক রাজ্যে আপনারা বিরোধিতায় দ্বিতীয়, মানে একেবারে প্রথম মুখ্য ভূমিকায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জানতে চাইবো আপনার কাছে যে সেই সমস্ত রাজ্যগুলো যেখানে আপনারা শাসক, যেখানে আপনারা প্রধান বিরোধী, সেখানে
কিভাবে মানুষের কাছে পৌঁছচ্ছেন, কিভাবে মানুষের কাছে যাচ্ছেন? সেখানে এই মনীষী, সেখানে ওই সংস্কৃতি, সেখানকার ভাষা, সেখানকার ঐতিহ্য, এগুলোর সঙ্গে আপনাদের মিলিয়ে তাল মিলিয়ে কি চলতে হচ্ছে? দেবারতী, তোমাকে প্রথমেই একটা কথা বলি, চেঁচিয়ে বললে এবং অন্যকে জেনে আসতে হবে, শিখে আসতে হবে বললেই কিন্তু নিজে পাণ্ডিত্য না পাণ্ডিত্য প্রমাণ হয় না। প্রথম কথা হচ্ছে আমরা আরে আরে আবার এক কথা বলছি, আমি বলি আমরা যেখানে সরকারে আছি, যেখানে বিরোধিতায় আছি, আপনি দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধী কখনো ভারত জোড়ো যাত্রা করছে, সারা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এবং পায়ে হেঁটে যাত্রা করছে, সেই নিয়ে অনেক টিপ্পণী ছিল, অনেক কিছু ছিল। আজকে পার্লামেন্টের অপোজিশন লিডার হিসেবে রাহুল গান্ধী যেখানে যখন যেখানে প্রয়োজন ওবিসি সংরক্ষণ, এসআইআরকে নিয়ে বসতে হবে, সর্বদল নিয়ে এগুলো করছে কে? ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। আর একটা কথা বলি, মনীষীদের নিয়ে রাজনীতি করবার প্রবণতা বা প্রয়োজনীয়তা জাতীয় কংগ্রেসের নেই। কারণ জাতীয় কংগ্রেস ভারতবর্ষে যেখানে মনীষীরা আছে তাদেরকে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করে, তাদের কীর্তির কথা মানুষের কাছে পৌঁছে দেয়। কবে কংগ্রেসের জন্ম হয়েছে সেইটা বড়াই করে বলে স্বাধীনতার অতীত থেকেই মানুষ বর্তমানে আসে, বর্তমান থেকে ভবিষ্যৎ হয়। তাই আপনাকে একটা কথা পরিষ্কারভাবে দেবারতী বলতে চাই যে জাতীয় কংগ্রেস আজকে কর্ণাটকে আছে, আজকে ঝাড়খণ্ডে আছে, আজকে তেলেঙ্গানায় আছে, বহু জায়গায় আমরা বিরোধী আসনে আছি। এটা রাজনীতির একটা অঙ্গ, পার্ট অফ ডেমোক্রেসি। সেকুলার পার্ট অফ ডেমোক্রেসি কি কখনো সরকারের শাসন ক্ষমতায় থাকবো, কখনো বিরোধী রাজনৈতিক দলে থাকবো, কিন্তু দেশ গঠন করা, মনীষীদের নিয়ে রাজনীতি করা এবং শুধু মানুষকে মিথ্যে অপপ্রচার করা, এটা জাতীয় কংগ্রেস কখনো মানে না এবং জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠাও করতে চায় না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার যে গানটা, যে পাঞ্জাব সিন্ধু দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলদি তরঙ্গ, সারা ভারতবর্ষকে চিন্তা করেই কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা গেয়েছিলেন। আমি একটা কথা বলতে চাই যে বিদ্যাসাগরের আজকের এই মানে জন্মদিবসে আমরা বিদ্যাসাগরকে স্মরণ করি তার বর্ণপরিচয়ের জন্য, আমরা স্মরণ করি তার একজন রেনেসাঁ তদানীন্তন সময়ে যে বিধবা বিবাহ প্রচলন, এটা যে সে কথা নয়। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নষ্ট করেছিলেন। আজকে তাছাড়াও চিত্তরঞ্জন দাসের মতো লোকেরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের মতো লোকেরা এই বাংলার বুকেই জন্মেছিলেন। তাই আমরা কখনো কে অমিত শাহ, কে নরেন্দ্র মোদী, সেই নিয়ে আমরা আলোচনা ধার নিয়ে বলছি। শক্তিদারা বা আমরা গান্ধীর পক্ষে, গডসের পক্ষে নাই। আমি জানতে চাই শিক্ষিত লোকজনরা তারা কি গডসের সঙ্গে আছে না গান্ধীর সঙ্গে আছে? ভারতবর্ষের প্রথম সন্ত্রাসবাদী ব্যক্তির নাম নাথুরাম গডসে, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী, তার সঙ্গে আছে যারা, তারা বলবে বিদ্যাসাগরের কথা। আপনি কি তন্ময়দের কাছে উত্তর চাচ্ছেন? অবশ্যই। হ্যাঁ কি না? মাথায় একটু আরএসএস, আরে আপনার গোয়ালের গানটা তো গোয়ালের আমি তন্ময়দের উত্তর নেব। একটা আলোচনা, আমি জানি না আমার কাছে সময় খুব কম, তন্ময়দের কাছ থেকে খুব সংক্ষেপে এইটা আলাদা আলোচনা হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এখানে ভাস্করদা তোলার চেষ্টা করেছেন, খুব দ্রুত। তাদের টেনে মুরগি পোষা এই প্রবাদ স্মরণ করাচ্ছে, অবস্থায় বেরিয়েছে বিদ্যাসাগরের প্রতি সম্মান জানান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার র্যালিতে নির্বাচনী জনসভায় 2021 সালে কি হয়েছিল, বিদ্যাসাগরের মূর্তি কিভাবে ক্ষতবিক্ষত হয়েছিল, সেই স্মৃতি বঙ্গবাসী এবং আমাদের কলকাতা শহরে এখনো জাজ্বল্যমান। এখন সেই ক্ষততে প্রলেপ দেওয়ার কাজ এখন এই কিভাবে এটা বলে মানে পূরণ হবে, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। মানুষ সবই দেখছেন এবং মনেও রেখেছে। এখানেও একটা রাজনীতির কথাই বলতে হচ্ছে। এই যে ব্রাত্য বসু বলছেন যে মানুষ সব মনে রেখেছে, ফলে ওই 2019 সালের ঘটনার পরে যা ইলেকশন এই রাজ্যে হয়ে গিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার, সেটাই কি এখানে বলার চেষ্টা হয়েছে? আর যদি সেটা হয়ে থাকে তাহলে তো সেটা ডেফিনেটলি রাজনীতির কথাই হচ্ছে। তন্ময় দা, খুব সংক্ষেপে দাদা। দেখুন, এই পুরো জিনিসটা তো আপনি যেটা বলছেন সেটা হয়েছিল রাজনীতির জন্যে।
তো রাজনীতির জন্য তৃণমূলেরা করেছিল এবং তৃণমূলের গুন্ডারাকে ভেঙেছিল, আজ পর্যন্ত কারোর বিচার করতে পারেনি এবং চার্জশিটও দিতে পারেনি। এবার দেখুন হচ্ছে, আপনারা কি জানেন ইতিহাস? আজকে নাথুরাম গডসে মহাত্মা গান্ধী যখন মারা গেছেন, তারপরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে কন্ডেম করেছিলেন সেই মৃত্যু। আজকে আপনি যাদের সাথে কথা বলছেন, তারা যার সাথে শুনছেন এগুলো, তার পাড়ার চায়ের দোকানের লেভেলটা বন্ধ নেই। আজকে আপনি ভারতীয় জনসংঘের জন্ম হয়েছে, ভারতীয় জনসংঘের জন্ম হয়েছে 1952। আচ্ছা, ভারতীয় জনসংঘের গান্ধীজির মৃত্যু হয়েছে জানুয়ারি 1948। আর ভারতীয় জনসংঘের জন্ম হয়েছে 1952 সালে। সেখানে কোথায় 4 বছর পরে, 4 বছর পরে, ফলে বুঝতে পেরেছি। সময় খুব সংক্ষিপ্ত, জন্টুদার কাছে যাই একটু। জন্টুদা অনেকগুলো আমি জানি না এত কিছু নিয়ে আলোচনা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। কোন জায়গাটা ফোকাস করব প্লিজ? তন্ময়দা প্লিজ। আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি আমি সেখানে একটু ফোকাস করতে চাইবো, এবং আমি যে কথাটা এখানে আনতে চাইছিলাম, শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে এই কথাটা উনি স্পষ্টভাবে বলছেন, মানুষ মনে রেখেছে। এই মনে রাখাটা মনে রাখানো হয়েছে কি না? একদম দেবারতী, ওই মূর্তি ভাঙার পরে কিন্তু পরের দফার ভোটগুলোই কিন্তু তৃণমূল বিশাল অঙ্কে জাম করেছিল। 19-এ জানো এ রাজ্যে বিজেপি ভালো রেজাল্ট করার পরেও শেষ দফার ভোটটার আগে এই ঘটনাটা হয়েছিল। সার্বিকভাবে ধুয়ে মুছে তৃণমূল একটা বড় সিট পেয়েছিল, অর্থাৎ মানুষ কিন্তু বিজেপিকে ক্ষমা করেনি ওই সময়। এবার প্রশ্নটা হচ্ছে, তৃণমূল কি সেই মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছিল? বিদ্যাসাগরের মূর্তির উপরে এত প্ররোচিত আক্রমণের পরে আজ অব্দি শিক্ষামন্ত্রী আজকে একটা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে 6 বছরে আমাদের কমিটি শেষ করতে অনুষ্ঠান। এ রাজ্যে মাননীয় শিক্ষামন্ত্রী এই কথাটা কি বলবেন? এ রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা তার শিক্ষামন্ত্রী থাকাকালীন যে ধুলোয় মিশে গেছে, সেটা কোথায় দাঁড়ালো? শুধুমাত্র আমি কোনোভাবেই বিশ্বাস করি না। বাংলার শিক্ষার উৎকর্ষ কি, তাহলে বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বাকি বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষে কি র্যাঙ্কিং সেটা দেখতে হবে, সময় নেই। আপনি কথা বলার যে গোয়ালে গরুর সংখ্যা বেড়েছে, গোমূত্র সেবন করে সংখ্যা বেড়েছে, এবং আপনার কথা অনুযায়ী দাদা, আপনার কথা অনুযায়ী যদি বাংলাটাকে এই সরকার শেষ করে দিয়ে থাকে, আপনারা আসুন, আপনারা এসে চেঞ্জ করুন। সেই আশার পথটা আপনাদের কে দেখাবে? আপনাদের আশার পথটা কে দেখাবে? আপনি বিরোধিতায় থেকে দোষারোপ করছেন, ডেফিনেটলি আপনি বাংলা ভালো করছেন, পথটা কে দেখাবে আপনাদের ক্ষমতায় আনার? যাই হোক, সেটা অন্য দিনের অন্য রকমের আলোচনা। আজকে সময় শেষ করবো অনুষ্ঠান। প্রত্যেককে ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন। শেষ করছি এখানে। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।